2001-এর দিকে আমি শুরু ভাবলাম আমি কি নিজে কিছু করতে পারি কি পারি না। জাস্ট 3 জন মিলে শুরু হলো। এটাকে বলা যায় একরকম প্রাইভেট কাজ, একটা বাসায় বসে না করে একটা কোথাও বসে করা। দ্যাট ইজ দ্য স্টার্ট অফ টিডিএম। আমি ইঞ্জিনিয়ার শামসুল আলম, তবে আমাকে আমার ডাক নামে ম্যাক্সিমাম লোক চিনে এবং আমার ধরনের ক্লায়েন্টরাও চিনে। আমার ডাক নাম হলো বিটু। আমি 1982 সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছি। তারপরে দেখলাম যে সবাই এমবিএ করছে, অফিস ছুটির পরে সময় আছে, আইবিএ তে ভর্তি পরীক্ষা দিলাম। বন্ধুরা সবাই আইবিএ পড়া অনেক কঠিন বললো। একটা জেদ চাপলো যে বুয়েটে যারা পড়েছে তারা আইবিএ কেন করতে পারবে না। তা ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে গেলাম। তারপরে শুরু হলো রিয়েল চ্যালেঞ্জটা, প্রতিটা পরীক্ষা দেওয়া, কুইজ করা। যাই হোক, আলটিমেটলি আমি আইবিএ থেকে এমবিএটা শেষ করি। তারপরে অ্যাজ এ স্ট্রাকচার আমি কখনো কোনো সরকারি অফিসে যোগদান করি নাই। আমি বিভিন্ন সময় বিভিন্ন কনসাল্টিং ফার্মে চাকরি করেছি। দেশে এবং দেশের বাইরে আমার সময়টাই কেটেছে আর্কিটেক্টদের সাথে কাজ করা। দেশের বাইরে বলতে আমি বলতে চাই যে 1994 থেকে 98 সাল পর্যন্ত মালয়েশিয়ার একটা নামকরা কোম্পানিতে আমি চাকরি পাই, রেনহিল ভার্সিকিটু, যারা কেএলসিসির লোকাল কনসালটেন্ট ছিল। এবং তখন মালয়েশিয়ার উন্নতির রমরমা যুগ। কেএলসিসির কাজ চলছে, এলআরটির কাজ চলছে, মাল্টি বেসমেন্টের কাজ চলতেছে, পুত্রাজায়ার কাজ চলছে, কেএলআই এর। সেরকম একটা সময় মালয়েশিয়া যাওয়াটা হলো আমার জন্য ছিল একটা বিরাট ব্লেসিং। অন্যভাবে বলতে গেলে একটা কুয়ার ব্যাংক একটা বিরাট আকাশে চলে গেল। এবং ওখানকার কাজের পরিবেশ এবং যেনারা ওখানকার সিনিয়র ইঞ্জিনিয়ার যারা আমাদের আগিয়ে ছিলেন, তাদের সাহায্য এবং সমমর্মিতা আমাদেরকে আরো বিকাশ হতে সাহায্য দিয়েছে। 98 সালে একটা ঘটনা ঘটেছিল, বিরাট ইকোনমিক বিপর্যয় ঘটেছিল সাউথ ইস্ট এশিয়ায়। সাউথ এশিয়ায় যে ইকোনমিক বিপর্যয় যখন হলো, তখন আমার মনে আছে দুইটা ঘটনা। একটা হলো রিঙ্গিত ফল করতে থাকলো, ফল করতে করতে 2.52 এক্সচেঞ্জ রেট ছিল ডলারের সাথে, সেটা কমতে কমতে 6-এর উপরে চলে গেল। খুব মনে আছে যখন একটা পার্লামেন্টে মিটিং হলো এবং ওরা যেভাবে হ্যান্ডেল করেছিল খুব চমৎকার। আমার আজকে চাকরি নাই, আমি তো চাইনিজ খেতে যাবো না, আমি তো রিসোর্টে বেড়াতে যাবো না, আমি আমার মতো করে সংসার চালাবো। মালয়েশিয়ান গভর্নমেন্ট সেই কাজটাই করলো, যেটা ফলাফল হলো তারা 16টা মেগা প্রজেক্ট বন্ধ করে দিল এটার জন্য। এবং তার মধ্যে আমি যে কোম্পানিতে কাজ করতাম তাদের ছিল 8টা প্রজেক্ট। এবং আমার খুব মনে আছে মালয়েশিয়ার নিউ স্টেট টাইমসে একটা গাইডলাইন দেওয়া হলো, হেডিংটা ছিল ফরেনার্স মাস্ট গো ফার্স্ট। প্রথম যারা বিদেশি লোক চাকরি করছে তাদেরকে মালয়েশিয়া ছাড়তে হবে। তারপরে ওরা ঠিক করলো যে কত পার্সেন্ট বেতন কম হলে সে যদি চাকরি করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না, এরকম একটা ছিল। যার ফলে আমাদের মালয়েশিয়ার জীবনটা হঠাৎ করেই থেমে গেল। যখন আমরা মোটামুটি মালয়েশিয়ার জীবনযাত্রার সাথে অভ্যস্ত হয়ে গেছি, ভাবছি এখানেই থেকে যাব, বাকি সময় এখানেই কাজ করব, তখন আমাদেরকে চলে আসতে হলো মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে চলে আসার পরে কনস্ট্রাকশন কোম্পানি ছিল আমাদের চেনা জানার মধ্যেই, সেই কনস্ট্রাকশন কোম্পানিতে আমি জয়েন করলাম। জয়েন করার পরে এজ এ ডাইরেক্টর কনস্ট্রাকশন তাদের বিভিন্ন প্রজেক্ট দেখতে লাগলাম। কিন্তু আমার প্যাশন তো ডিজাইন। এর আগেও আমার সাথে সমস্ত আর্কিটেক্টদের চেনা জানা ছিল। আমার ব্যাচমেট, একজনের কথা না বললি না, নাসির, আমার বন্ধু নাসির আমাকে বিভিন্ন স্থপতিদের সাথে পরিচয় করে দিয়েছে এবং তারপরে এগিয়ে গেছে। তখনও ঢাকা শহরের বিল্ডিং গুলো, তখন অ্যাপার্টমেন্ট কালচার সবে শুরু হয়েছে। সেটা হলো G+6, এখন 10 তলা 12 তলা কখনো শুরু হয়নি। তখন পলাশের সাথে কাজ করেছি, এর সাথে কাজ করি, টুকটাক প্রাইভেট লেভেলে কাজ চলতে লাগলো। 2001-এর দিকে আমি শুরু ভাবলাম আমি কি নিজে কিছু করতে পারি কি পারি না। কিন্তু একটা ব্যাপার হলো সাহসের অভাব ছিল, এক নাম্বার। দ্বিতীয়ত ব্যাপারটা ছিল একটা হেরিডিটারি ব্যাপার থাকে। আমাদের পারিবারিকভাবে কেউ কখনো কোনো বিজনেসের সাথে জড়িত ছিল না। এবং এমবিএ করার পিছনে মূল কারণটা ছিল, যাই হোক একটা মাল্টিন্যাশনালে ঢুকবো, ঢুকে কাজ টাজ করবো, ব্যাস, অফিস করার পর আর কোনো হেডেক নাই। এইরকম যখন অবস্থা, 2001-এ আমরা কি করব না করব ঠিক করছি। 2001-এ আমাদের একটা সর্ট অফ বিপর্যয় বলা যায়। আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সার ধরার পরে আমরা বোম্বেতে গিয়ে যখন কনফার্ম হলাম এবং ওটা চিকিৎসা শুরু হলো। চিকিৎসাটা তখন হয়ে গেল, কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়ালো 6 মাস পর পর ফলো আপে যেতে হবে, 6 মাস পর পর 3 সপ্তাহ। কোম্পানিতে এরকম চাকরি পাওয়া সম্ভব না যে কোম্পানি 6 মাস পর পর 3 সপ্তাহের জন্য আমাকে ছুটি দিবে। তখন আমরা নিজের একটা অফিস করার কথা চিন্তা ভাবনা করলাম। লালমাটিতে একটা বাসা খুঁজে বার করলাম, ডেভেলপারকে দিয়ে দেওয়া হবে। দরজা জানলাগুলো উইপোকা খেয়ে ফেলেছে, খুবই বাজে অবস্থা। কিন্তু মজুমদার ভাই ওটাকে রং টং করে এমন ঝকঝকে, এমন স্মার্ট একটা অফিস বানিয়ে দিলেন, খুবই চমৎকার। লোক বলতে আমি এবং ক্যাডের লোক ছিল এবং আরেকজন ছিল, জাস্ট 3 জন মিলে শুরু হলো। এটাকে বলা যায় একরকম প্রাইভেট কাজ, একটা বাসায় বসে না করে একটা কোথাও বসে করা। দ্যাট ইজ দ্য স্টার্ট অফ টিডিএম। তারপরে ব্যাপারটা হলো অন্যদিকে একটা ব্যয়বহুল চিকিৎসাও চলছে, প্লাস কাজও চলছে। সেই সময় ব্যাপারটা হলো ঘটনাগুলো এমনভাবে ঘটেছে, যখন ওই পিছন দিকে তাকাই আমি নিজেই অবাক হয়ে যাই। তো সাইদ ভাই বলে আমাদের সাথে একজন ছিলেন, উনি আমাকে কম্পিউটার সাপোর্টটা দিতেন। উনার কাছে কিন্তু আমরা 25,000 টাকার কম্পিউটার কিন্তু কিস্তিতে কিনেছি। ওই টাকা পাই, টাকা পেয়ে ওইভাবে চলে। এর মধ্যে হঠাৎ করে একদিন একটা ছেলে আসলো, এসে বলল যে স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই, আমাকে একটা সুযোগ দেন। আমি বললাম দেখো আমার কোনো লোকটোক নেওয়ার ইচ্ছাও নাই। ও বললো স্যার আমি শঙ্করে থাকি, যেহেতু আমি শঙ্করেই থাকি
আমি রাত 8টা-9টা পর্যন্ত কাজ করব। এটা আমার জন্য একটু বেনিফিটেড ছিল, কারণ সকালের দিকে বাচ্চাদের স্কুল থাকে, কনসেন্ট্রেটেড কাজটা দুপুরে পরে আমরা করতাম। সাদাকাত ওয়াজ দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ার আমাদের এখানে ঢুকলো। রিয়েলিটি, আমি অনেক সময় রাত্রেবেলায় ঘুম ভেঙে গেছে, আরেকটা লোক ঢুকলো, খরচা বাড়লো, কি করে হবে? পর আরেকটা কাজ আসলো, আরেকজন লোক বাড়লো, সেখান থেকে এখন আমাদের লোক সংখ্যা হলো ডিজাইন অফিসে 30 মতো, 30 মতো, এবং এখানে আমাদের এখন 10 জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে। একটা জিনিস আমি আল্লাহর কাছে শুকর করি এবং স্বস্তির সাথে বলতে চাই, এই যে 10 জন ইঞ্জিনিয়ারের মধ্যে 6 জনই কিন্তু 12 বছরের উপর টিডিএমে আছে, এবং একজন আছে 21 বছর, 17-18 বছরের 2-3 জন আছে, যেটা বাংলাদেশের যা কালচার এবং আমাদের সামাজিক এবং এই যা অবস্থা, আমি বলতে পারি এটা একটা এক্সেপশন। আমরা কিন্তু সবসময়তেই সবারই সুখে দুঃখে দাঁড়ানোর চেষ্টা করেছি। কোভিডের সময় আমাদের একজন আক্রান্ত আইসিইউ পর্যন্ত তাকে যেতে হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের কোম্পানি থেকে পয়সা দিয়ে তার আইসিইউর বিল টিল দিয়ে তাকে নিয়েছি। উনি এখনো আমাদের সাথে আছেন। আমাদের সাথে যারা আছে তারাও আমার সাথে গ্রো হচ্ছে, তারা কাজ করছে, ওইটা একটা বিরাট তৃপ্তি আছে। তারপরের যে ব্যাপারগুলো হয়েছে, ওর সময়ের সাথে সাথে আরো অনেক প্রজেক্ট করেছি। তার মধ্যে কিছু প্রজেক্টের স্যাটিসফ্যাকশনের কথা যদি বলি, মুক্তিযুদ্ধ জাদুঘর হলো বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত একটা বিশাল ব্যাপার। ওই সময় মুক্তিযুদ্ধ জাদুঘরে যারা ট্রাস্টি ছিলেন এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট মুবাশশির ভাই, আগের তানজিম, পলাশ, এদের সাথে যে কাজ করার যে অভিজ্ঞতা এবং হোল জিনিসটা গ্রো করা, একটা মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযুদ্ধের বাদ দিয়ে হবে না, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ জাদুঘর যে মাস্ট, সেরকম একটা জিনিসের সাথে জড়িত হয়ে থাকাটা কিন্তু বিশাল ব্যাপার। এছাড়াও আসন্ন ইউনিভার্সিটি আমাদের ডিজাইন করা অনেক আর্কিটেক্টের সাথে কাজ করি, যেমন আগা খান স্কুল ইজ অলসো এ ল্যান্ডমার্ক প্রজেক্ট। আগা খান স্কুল আর্কিটেক্ট রফিক আজম আর FCPS ব্রিটেনের একটা কোম্পানি, তারা জয়েন্টলি কাজটা করেছে এবং স্ট্রাকচারাল ডিজাইনটা ওখানে একেটি ছিল এবং আমরাও করেছি এবং এখন আমরাই করছি। আগা খান স্কুল যারা দেখেন, রিমার্কেবল প্রজেক্ট, এর সম্বন্ধিত বলার কিছু নাই। তারপরে দেখার মতো যদি বলে, আমরা কৃষিবিদ ইনস্টিটিউট করেছি। কৃষিবিদ ইনস্টিটিউটের বিশাল ওভারহ্যাং আছে, যে জিনিসটা চোখে কাটে, দৃষ্টিনন্দন বলতে যেটা বুঝায়। মানে আরো অনেক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে, কিন্তু কৃষিবিদ ইনস্টিটিউটটা একটা দেখার মতো বিল্ডিং। তারপরে চিটাগং একটা হাসপাতাল আছে বিরাট, IHL হসপিটাল, ওটাও ডিজাইন হচ্ছিল বাইরে থেকে, স্ট্রাকচার ডিজাইন আমরা করেছি। তারপরে আমাদের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর 2 রকম আছে। একটা হলো আমাদের যে ইন্ডাস্ট্রি, আমরা বলি গার্মেন্টস সেক্টরে যেটা হয়, সুইং, তারপরে যে এগুলো কিন্তু নর্মাল একটা বিল্ডিং এ কিছু মেশিন বসিয়ে কিছু লোক প্রোডাকশনে গেছে, কিন্তু যেগুলো ডাইং আছে, ইটিপি আছে, সেগুলো কিন্তু অনেক জটিল স্ট্রাকচার। আমরা এই ধরনের কাজ করেছি। যেমন একটা প্রজেক্ট বলি, বেশ ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, নাসির গ্লাস ফ্যাক্টরি যেটা প্রোডাকশন ইউনিট, সেই প্রোডাকশন ইউনিট হলো মোর দেন 1 কিলোমিটার লম্বা একটা এখান থেকে শুরু হয়ে যেখানে গ্লাসটা বেরিয়ে আসে, সাথে আরো অ্যাসোসিয়েটেড জিনিসগুলো আছে, 300 ফিট চিমনি আছে, পানির ট্যাঙ্ক আছে। এই যে জিনিসটা আমরা নাসির গ্লাসের ব্যাপারটা, নাসির গ্লাসে কিন্তু আমরা কয়েকটি ইউনিট করেছি। আমাদের ভাগ্য ভালো, সামহাও প্রতিটা ক্লায়েন্টের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। নাসির গ্লাসে কিন্তু আমরা প্রথম যে প্রজেক্টে করেছিলাম তখন পরেরটার কথা ছিল না, এখন 3-4টে, এবং নাসির সাহেব মারা গেছেন। পরবর্তী জেনারেশন যারা, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে, আমার এই বন্ধু পিন্টুর সাথে যোগাযোগ করেছে, যদিও আমার সেই বন্ধু এখন আমেরিকা থেকে, তার অফিস আছে এখানে, এসে আসা যাওয়ার উপরে থাকে, তারপরেও আমরা সেই প্রজেক্টগুলো করে গেছি। একটা কমন কথা বলা হয়, একজন ডাক্তার যদি ভুল করেন একজন লোক মারা যাবে, কিন্তু একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি ভুল করে কয়েকশো লোক মারা যেতে পারে। এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের যে কাজটা অনেক দায়িত্বপূর্ণ, কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, প্রচুর হিসাবের ব্যাপার থাকে, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে ব্যাপারটা হলো, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যারা, তারা কিন্তু সেভাবে ইভ্যালুয়েটেড না। যদি প্রাইভেট সেক্টরে বলি, তাদের রেমুনারেশন আদার থিং ইজ নট এনকারেজিং। এটা একটা বিশাল সমস্যা, যার ফলে যেই ছেলেপেলেরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ ভালো হয়, তাদের একটা বিরাট অংশ এখন দেখি তারা অনেকেই বাইরে চলে যায়। আমাদের এখানেও 2-1জন জয়েন করার পরে সে চিন্তা করেছে আমার সামনে কি, তখন সে কিন্তু খুব একটা আলোকিত কিছু দেখতে পায়নি। এখানে একটা জিনিস না বললেই না, আমাদের দেশে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের রেজিস্ট্রেশনের জটিলতা আমি পাশ করার পর থেকে দেখছি এখনো আছে। আমরা এখনো একটা ঠিক করতে পারিনি, যদিও বিএনবিসি তে একটা গাইডলাইন দেওয়া আছে কে কত বড় প্রজেক্ট করতে পারবে, কি বিষয়, কিন্তু সেরকম কোনো রেগুলার ধারা, যে কোনো একটা ধারা চালু হয়, কিন্তু চালু হওয়ার পরে কিছুদিন পরে এটা বন্ধ হয়ে যায়, আবার ফ্রাস্ট্রেশন শুরু হয়, আবার বলা হয় না আমরা আজকে থেকে এভাবে না, আমরা ওইভাবে রেজিস্ট্রেশন করব। যারা ডিজাইনে ঢুকে পড়েছে, ব্যাক করার উপায় নাই, তাদের কেস আলাদা। তারপরে একটা ব্যাপার হলো, একজন লোক ইঞ্জিনিয়ারের কাছে আসবে কেন যদি কোনো আইনগত বেসিস না থাকে। অনেক বিল্ডিং ভেঙে পড়েছে কেন? যদি একটা আইনগত, যেমন রানা প্লাজা ভেঙে পড়েছে, আরো অনেক
সময় দুর্ঘটনা ঘটেছে, বাইরে যেটা মেনটেন করা হয় একজন প্রফেশনাল ছাড়া আমি কোনো বিল্ডিং বানাতেই পারবো না। আমাদের তো 90% বিল্ডিং কনস্ট্রাকশন হয় ওনারের নিজের উনি ইচ্ছা করলে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কাছে যেতে পারেন, নাও পারেন। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং ডিজাইন করেন, সেই বিল্ডিংটা যখন ফেল করবে বা ফেলের দিকে যাবে, বা এখন বিল্ডিংটা ফেল না বলি এখন তো বিল্ডিংটা পরিত্যাগ করার সময় এসছে, যে বিল্ডিংটা প্রপারলি ডিজাইন, ইট উইল গিভ ইউ এনাফ ওয়ার্নিং যে না